নমস্কার, কেমন আছেন সবাই? আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে প্রায় 10 থেকে 11 দিন পরে আমি ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি। অনেক দিন ধরে মাঝখানটাতে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, তার সাথে মানসিক আর শারীরিক দিক থেকেও কিন্তু অনেকটা বিধ্বস্ত ছিলাম। আগের ভিডিওতে আপনাদেরকে তো বলেইছিলাম মেয়েকে নিয়ে ভেলোর আসছি। ভেলোরে এসে মেয়ের ওটি হয়েছে আর তার জন্য কিন্তু হসপিটালে 3-4 দিন মতো থাকতে হয়েছে। আর বাচ্চার শরীর খারাপ থাকলে দেখবেন কোনো কিছুতে যেন মন লাগতে চায় না। তার সাথে সাথে না মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পরে আমি বেশ পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। হয়তো আমার গলার আওয়াজ থেকে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু জ্বরে পড়ে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ফেরার পরে। ওকে সুস্থ করতে করতে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছি যে বিছানা থেকে উঠতেই পারছিলাম না। 3-4 দিন ধরে 101, 102-এর নিচে কিছুতেই আমার জ্বর নামছিল না। এই যে আজকে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসেছি, কারণ আজকে সকালবেলাতেই না আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সেইটা দেখে আমরা সবাই একটু ভয় পেয়ে গিয়েছি যে এতটা কিভাবে শরীর খারাপ হলো যে সেন্সলেস হয়ে পড়লাম। তো সেই কারণেই আজকে বিকেলবেলা ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেখান থেকে ফেরার পরে শরীরটা একটু ভালো রয়েছে। আগেও শরীরটা মোটামুটি ভালোই ছিল, তবে ফোনটা নিয়ে বসার মতো এনার্জি আমার শরীরে ছিল না, কারণ মেয়েকে নিয়ে না সারাটা দিন খুব পরিমাণে ব্যস্ততার মধ্যে কাটতো। তো মেয়ের কি হয়েছে সেসব বৃত্তান্ত আপনাদের সাথে পরে একবার অবশ্যই শেয়ার করব। তো এই মুহূর্তে বলছি, মেয়ের যে স্কোলিওসিসটা ছিল না সেটার একটা বেসিক ট্রিটমেন্ট করা হয়েছে। তো সেই কারণে ও এখনও ঠিকঠাকভাবে হাঁটা চলা হোক বা ঠিকঠাকভাবে বসতে পারছে না। ডাক্তার বলেছে মোটামুটি 1-2 সপ্তাহ পরে ও ওই কাস্টিংটা নিয়ে স্বাভাবিক মোটামুটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবে। তো সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। আর ওই বাচ্চার কিছু একটা হয়ে গেলে না আমার জানি না কেন আমি কোনো দিক থেকেই যেন ঠিকভাবে উঠে দাঁড়াতে পারি না। তাও তো অনেকটা মনের জোর নিয়ে আমি এখানটায় রয়েছি। তো যাই হোক, আমরা সবাই কিন্তু বেশ ভালো রয়েছি। আপনারা প্লিজ আমাদের সবার জন্য প্রে করবেন যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি, মেয়েকেও যেন এখান থেকে ভালো করে নিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা ভিডিও, ভেলোর আসার আগে। আর এই সময়টা না আমাদের ওয়াশিং মেশিনটাও খারাপ হয়ে গিয়েছিল। তো হাজব্যান্ড এখানটায় চেক করে দেখছে, কারণ আমরা যাকে মেশিনটা ঠিক করার জন্য ডেকেছি অনেক দিন ধরে ফোন করে করে উনি আর আসছেন না। আর যাওয়ার তো কয়েকটা দিন বাকি ছিল। ওয়াশিং মেশিনটা ঠিক না হলে বড় বড় বেডশিটগুলো কাচতেও খুব সমস্যা হচ্ছে। আর জামা কাপড় কেচে না গেলে কী হবে, ওখান থেকে ফেরার পরে তো এমনিতেই অনেক জামা কাপড় বেরোবে। তো সেই কারণেই মেশিনটা একটু ঠিক করার চেষ্টা করা হচ্ছে, যাতে যাওয়ার আগে বাড়ির সমস্ত জামা কাপড়গুলো কেচে দিয়ে যেতে পারি। তো আজকে সকালে না হাজব্যান্ডকে টিফিনে ওই কালকে রাতে 2টো বাসি রুটি দিয়েছিলাম। যেহেতু জামা কাপড়টা আমার ছাড়া হয়নি সেই কারণে রান্নাঘরে আর ঢুকিনি। ওই যেটাতে করে ব্রেড টোস্ট করা হয় সেটাতে করে ভালো করে রুটিটাকে গরম করে নিয়েছি, আর তার সাথে 2টো লাড্ডু দিয়ে ওকে খেতে বসিয়ে এসেছি। আর আজকে সকালে না মেয়ে এখনও অবধি ঘুমোচ্ছে দেখে আমি ভাবলাম বাড়ির বাসি কাজকর্মগুলো সেরে ফেলি, তারপরে একদম রেস্ট নেব গিয়ে। তো আমি ঘর ঝাড়ু মোছা করে নিয়েছি আর এখন এই যে একদম স্নানে চলে যাচ্ছি। এই শীতের সকাল সকাল না ঠান্ডা জলে একটু স্নান করতে পারলে দেখবেন সারাদিনটা অনেকটা ফ্রেশ লাগে। যদিও একদম ঠান্ডা জলে স্নান করাটা একদমই উচিত নয়, ঠান্ডা লেগে যেতে পারে। তো আমি সবসময় চেষ্টা করি অল্প একটুখানি গরম জল ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে নর্মাল টেম্পারেচার করে সেটাতে স্নান করার জন্য। আর এই তো পুজোটা করবো, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না তখন হোটেলের রুমের ভেতরে রয়েছি। অনেক দিন ধরে ভাবছি যে ভিডিওটা তো রেডি করা রয়েছে, এডিটিং করে শুধুমাত্র ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করে ফেলি, কিন্তু সত্যি কথা বলতে কি একদমই সম্ভব হয়ে উঠছিল না। এক তো বাচ্চাকে নিয়ে যেন মনে হচ্ছে নতুনবার আবার মা হলাম, বাচ্চাকে নতুনভাবে বোঝা, ওর কী সমস্যা হচ্ছে, ওকে কীভাবে ট্যাকেল করলে ও ভালো থাকবে, সেগুলো নিয়ে না কয়েকটা দিন বড্ড বেশি ঘেঁটেছিলাম। কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না যে ওকে কী করলে ওর একটুখানি ভালো লাগবে বা ও একটুখানি গুড ফিল করবে। তো এগুলো বুঝতে বুঝতেই অনেকটা দিন কেটে গিয়েছে। স্টিল বুঝে যাচ্ছি এখনও অবধি যে পুরোপুরিভাবে সব কিছু অ্যাডপ্ট করে ফেলেছি তা নয়। আপনাদেরকে আমার মেয়ের কন্ডিশনটা না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, এইরকম অবস্থাতে আমি একদমই পেরে উঠতে পারছিলাম না আপনাদের সাথে ভিডিও শেয়ার করার। মাঝে মধ্যে মনে হতো, তারপরে ভাবতাম যে সব কিছুর ওপরে না আমার কাছে আমার এই সংসারটা, আমার বাচ্চা। তো ওকে অবহেলা করে আমি কোনো কিছুই কাজই মন দিয়ে করতে পারবো না। আগে ওকে না সুস্থ করে তারপরে আমি এই কাজগুলোতে হাত দিতে পারবো। এখন নিজেও একটুখানি সুস্থ হয়েছি বলতে পারেন, আর মেয়েও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তো সেই কারণেই ভাবলাম আজকে একটুখানি সাহস করে ভিডিও দিই।
এই ভেলোরে এসে ডাক্তার দেখানোটা না অনেক বড় একটা ঝক্কির ব্যাপার জানেন। যতই আমরা ভাবি না কেন ওখানটায় গিয়ে হয়তো কোনো কাজকর্ম থাকে না, শুধুমাত্র ডাক্তার দেখানো, তবে এই কাজটাই না সবথেকে কঠিন কাজ বলে আমার মনে হয়। দাঁড়ান, তার আগে কালকেই মার্কেট থেকে আনা না দুটো গাছ আপনাদের সাথে শেয়ার করি। এই গাছ দুটো আমার এত পছন্দ হয়েছে কি বলবো। বিশেষ করে ওই হলুদ রঙের টবের ওপরে যে লতানো গাছটা লাগানো আছে না, এই গাছটা আমার খুব পছন্দের। 2020 সালে না যখন কালিম্পং গিয়েছিলাম প্রথমবারের জন্য, ওখানের একটা গার্ডেনে গিয়ে এই গাছটা প্রথম দেখেছিলাম। তখন থেকেই চোখে চোখে রেখেছিলাম গাছটা। ওখান থেকে একটা কাটিংও এনেছিলাম, তবে এখানটায় বড় করতে পারিনি। এইবারে মার্কেটে গিয়ে গাছটা দেখতে পেয়ে আমি এক চান্সে নিয়ে ফেলেছি। আমার এত পছন্দের, জানি না এই ওয়েদারে কতটা ভালোভাবে গ্রো করবে। তো যাই হোক, এখন তো মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে। তার আগে কিন্তু আমি ভাত ডাল সব কিছু ভিজিয়ে দিয়ে ওর কাছে আবার চলে গিয়েছিলাম। ও ঘুম থেকে ওঠার পরে আমি ওর সাথে উঠে এসেছি। যেহেতু স্নান করেছিলাম, প্রথমে আমি ডাল ভাতটা বসিয়ে মেয়েকে একটু ভালো করে ফ্রেশ করিয়ে নিচ্ছি। শরীরটা অসুস্থ হওয়ার পরে আমি এটা খুব ভালোভাবে টের পেলাম। যদি আমি বাড়িতে থাকতাম এরকম শরীর খারাপ নিয়ে, তাহলে না এতটা অসুস্থ হয়তো হয়ে পড়তাম না। এখানটায় আসার পর সেরকম তো বিশেষ কিছু কাজবাজ থাকে না। আর আপনি যদি কাজবাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখেন না, যতই শরীর খারাপ হোক না কেন, আপনি কিছুক্ষণ পরে পরে নিজেকে ঠিক ফ্রেশ ফিল করবেন। আর কাজবাজ না থাকলে দেখবেন অল্প একটু শরীর খারাপ হয়ে যেন মনে হবে অনেক বেশি শরীর খারাপ। তো আমি এই জিনিসটা যাতে ফিল না করি, সেই কারণে এই 101, 102 জ্বরেও না প্রত্যেকদিন বিকেলবেলা নিচে চলে যেতাম, সবাইকে নিয়ে একটুখানি হেঁটে আসতাম। আর সব থেকে বড় কথা, আমার মা আমার সাথে রয়েছে। মা না থাকলে যে এখানটায় কী করে সময় কাটতো বা কী করতাম কিছুই জানি না। মা এসে আমাদেরকে অনেকটা হেল্প করেছে। এমনিতেও আমার মায়ের শরীরটা খুব একটা বেশি ভালো নেই, তারপরেও যে আমাদের এই বিপদের টাইমে আমাদের কাছে দাঁড়িয়েছে, সত্যি কথা বলতে মা না হলে হয়তো এই কাজটা কখনোই কেউ করতো না। কেউ এতটা মন দিয়ে কখনো এই কাজটা করতো না। এমনিতেই সবাই বলে বাবা মায়ের ঋণ কখনোই শোধ করা সম্ভব নয়, তবে আমার বাবা মায়ের ঋণ হয়তো আমি এ জন্মে কেন, পরের জন্মেও হয়তো শোধ করে যেতে পারবো না। তো যাই হোক, এভাবেই দিনটা কাটছে এখানটায়। তো আজকে আমার গলার আওয়াজটা কিন্তু অনেকটা অন্যরকম লাগছে। প্লিজ সবাই অ্যাডজাস্ট করে নিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর গলার আওয়াজটা ঠিক হয়ে গেলে আবার আগের মতো আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আজকে কিন্তু সকালবেলা মেয়েকে একটু দুধ, কলা আর মুড়ি খাইয়েছি। তো সেটা খাইয়ে দাইয়ে এসে এদিকে আমি বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্না করতে করতে ওকে খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। তো যখন দেখছি ও অনেকটা সময় লাগাচ্ছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম, কারণ মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খাওয়াতে হবে। তো সেই কারণে গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। ওকে খাইয়ে দাইয়ে এসে আবার আমি গ্যাসটা চালু করে ঝটপট রান্না করে নিচ্ছি। কালকে রাত্রেবেলাতেই একটু আলুর চপ বানিয়েছিলাম এই কড়াইতে, সেই কারণে তেলটা অনেকটা পরিমাণে বেশি ছিল। ওই তেলের মধ্যে একটু বড়িও ভেজে নিচ্ছি, আর তার সাথে না একটুখানি মেথি শাক ভাজা করছি। এই মেথি শাকটা দিয়ে কি করব কি না করব বুঝে উঠতে পারছিলাম না। আমার কাছে বেগুনও ছিল না যে আলু বেগুন দিয়ে মেথি শাকের একটু চচ্চড়ি করব। তো ভাবলাম একটু মেথি শাক ভাজাই করে দেই, এটাই বেশি ভালো লাগবে। আর সবাই একটু একটু পরিমাণে শাকও খেয়ে নিতে পারবে। ওই চচ্চড়ি করে ফেললে কি হয়, অনেকটা বেশিও হয়ে যায় আর সবাই ঠিক করে খেতেও চায় না। তো ভাজা করলে কি সবাই অল্প অল্প পরিমাণে প্রথম পাতেই খেয়ে নিতে পারে। তো এই শীতের সময় মেথি শাক কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা সবাই শীতের সময় মেথি শাকের কী কী রেসিপি করে খেয়েছেন অবশ্যই আমাকে জানাতে পারেন। আর যাই হোক, এখন কিন্তু এই যে কয়েকটা লাউ পাতাকে আমি সেদ্ধ করে নিচ্ছি, এটা বাটা করব। আর এখানটায় না ভাতের ফ্যানটা করাতে গিয়ে আজকে আমার পায়েই ভাতের ফ্যানটা পড়ে গিয়েছিল। আমি তো এরকমভাবে ভাতের ফ্যান খুব একটা ভালো করে গড়াতে পারি না, তাও কিন্তু এখন অনেক চেষ্টা করি এরকমভাবে যাতে ভাতের ফ্যানটা আমি ভালো করে গড়াতে পারি। তো ছোটোবেলায় না যখন আমি রান্নাঘরে যেতাম, আমার বাড়িতে কিন্তু কেউ আমাকে রান্নাঘরে ঢুকতে দিত না, কারণ সবাই জানতো রান্নাঘরে গিয়ে যদি আমি কোনো রকমভাবে বটিতে হাত দিয়েছি বা ছুরিতে হাত দিয়েছি, আমি হাত কাটবই, এটা আমার একটা নিয়ম ছিল। তো আমার মা হোক কাকিমা হোক, কখনোই কেউ ভয়ে আমাকে রান্নাঘরে যেতে দিত না। আমার মা বাবা না ছোটো থেকে আমাকে অনেক যত্ন করে বড় করেছে। সবার মা বাবা যত্ন করে বড় করে জানি, তবে আমার মনে হয় আমি একটু বেশি যত্ন পেয়েছি আমার বাপি মার কাছে। যতদিন মা বাবার কাছে ছিলাম, কোনো রকম কষ্ট হোক আঘাত হোক আশেপাশে আসতেই পারেনি। তো যাই হোক, বাবা মার কাছ থেকে বেরোনোর পরে আসল জীবনের যে কষ্ট হোক বা আসল জীবনের যে মূল মন্ত্রটা, সেটা আমি বুঝেছি। পৃথিবীটা যে এতটা নির্দয় হতে পারে, এতটা কঠিন হতে পারে, সেটা বাবা মার কাছে থাকাকালীন কিছুই বুঝতাম না। ওখান থেকে
বেরোনোর পরে কিন্তু সমস্ত কিছু বুঝতে শিখেছি ধীরে ধীরে। প্রথম এই সব কিছু মানিয়ে নিতে অনেক বেশি কষ্ট হতো, তবে যখন বুঝেছি যে এগুলোর সাথেই আমাকে মানিয়ে নিয়ে সারাটা জীবন চলতে হবে, আর জীবনের এই কঠিন সত্যগুলোর মুখোমুখি হওয়ার পরে আমার লাইফের দৃষ্টিভঙ্গিটাই অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল। আর সেই সময় ভগবান আমার হাতটি ধরেছিল, আর যার জন্য না আমি এখনো অবধি ভালোভাবে উঠে দাঁড়াতে পারছি। তা না হলে হয়তো উনার ভরসা না থাকলে আমি কখনোই এভাবে উঠে দাঁড়িয়ে লড়াই করতে পারতাম না। তো উনি মাথার উপর রয়েছেন বলেই আমি হয়তো এই লড়াইটা লড়তে পারছি, বা উনিই হয়তো আমাকে এই লড়াইটা লড়ার একটা সুযোগ করে দিচ্ছেন বা সাহস দিচ্ছেন মনের মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাটাও হয়ে এসেছে। লাউ ডাঁটা, আলু আর কাঁচকলা দিয়ে একটা চচ্চড়ি মতো করলাম, আর তার সাথে এই যে লাউ পাতা বাটা আমি করে নিচ্ছি। এটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, সেগুলো দিয়ে আজকের রান্নাবান্নাগুলো সেরে নিলাম, কারণ এরপরে চলে গেলে না এগুলো নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে ভাবলাম বেশি হলে হোক, পরের দিন খেয়ে নেব, যতটা আছে ততটা রান্না করে ফেলি, ফ্রিজটাও তো খালি করতে হবে। সেই চিন্তাতেই আজকে মোটামুটি ফ্রিজে যা ছিল সব কিছুই করে ফেলেছি রান্না। আরও কিছু কিছু রয়েছে, 1-2 দিনের মধ্যে হয়তো শেষ করে ফেলবো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখন আপনাদের সাথে আমি কথা বলছি না, আমার এই ঘর রান্নাঘর দেখে খুব মন খারাপ করছে। শুধু ভাবছি কবে যাব আর কবে এই ঘরটাতে আবার আমি আগের মতো করে গুছিয়ে সংসার করতে পারবো। তো মেয়েকে নিয়ে এখানটায় আছি, তো খুব বেশি খারাপ লাগে বাইরে থাকলে যা হয় আর কি। আর ভেলোরে আসা মানে না, পেশেন্টকে নিয়ে যদি আপনি আসেন আর এখানটায় যদি কোনো রকমের এরকম ট্রিটমেন্ট হয়, ওটি হোক বা থাকতে হচ্ছে আপনাকে হসপিটালে, সেটা আরও বেশি কঠিন হয়ে যায়। আমার মা না থাকলে যে সত্যি আমি কি করতাম কিছুই জানি না। মা না থাকলে হয়তো দিনে 2 বেলা 3 বেলা ঠিক করে খাওয়া দাওয়াও হতো না। আমার মা বাদবাকি সমস্ত কিছু সামলে নিচ্ছে। আমি আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে হসপিটালেই রয়েছি, মা বাদবাকি এখানটা সব কিছু সামলে নিচ্ছে। তো যাই হোক, মায়ের কাছে আমি সত্যিই অনেক বেশি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয় বা তার ভাষা কি আমার তো জানা নেই। ঈশ্বরের কাছে শুধু এইটুকু চাওয়া, আগামী দিনগুলো যেন বাবা মার কাছে সব সময় দাঁড়িয়ে থাকতে পারি, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আর আমার বাবা মা না এরকম একজন মানুষ, নিজেদের জীবনে যতই প্রবলেম হোক না কেন কখনো সেটা নিজেদের সন্তানকে জানতে দেয় না। ছোট থেকেই দেখেছি, বাড়ির হাজারো সমস্যা হোক, হাজারো কিছু হোক, কখনো আমার 2 বোনকে জানতেই দিত না, মানে ভ্রূণাক্ষরে আমাদেরকে টের পেতে দিত না যে সংসারে কি চলছে, তারা কীরকম রয়েছে, তাদের মন মেজাজ কেমন রয়েছে, কিচ্ছু জানতে দিত না। তো এরকমই মা বাবার সন্তান আমরা। তো আমরাও এই জিনিসটা সবসময় শিখেছি যে নিজেদের প্রবলেমে যেন অন্য কাউকে বিব্রত না করি, বা যতটা নিজেরা পারবো যেন সামনে নিতে পারি, কখনো কারোর উপরে নির্ভরশীল না হওয়া। যতক্ষণ নিজের শরীরে শক্তি রয়েছে বা যতক্ষণ ভগবান আমাদেরকে কর্ম করার ক্ষমতা দিয়েছে, কর্ম করে যেন আমরা নিজেদেরকে চালিয়ে নিয়ে যেতে পারি। কর্ম ছাড়া যদি আমরা থাকি না, দেখবেন আপনি দিনের পর দিন না আরও বেশি শারীরিক হোক বা মানসিক সব দিক থেকে অসুস্থ হয়ে পড়বেন। এই জিনিসটা তো আমি এখানটায় এসে পুরোপুরিভাবে ফিল করতে পারছি। কাজ বাজ না থাকলে না, আপনার সামান্য কিছু শরীর খারাপেও আপনার মনে হবে আপনি অনেক বেশি অসুস্থ, আপনি নিজেকে কিছুতেই সুস্থ করতে পারবেন না। আর সেখানে খুব কাজবাজ করুন, ঠাকুর নাম করুন, তাতে দেখবেন আপনাকে কিন্তু ঈশ্বর ঠিক শক্তি দেবে ওই পরিস্থিতিতে লড়াই করার জন্য। আজকের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন আজকে সেন্সলেস হয়ে পড়ি না, তখন আমার মা, আমার হাজব্যান্ড আমার কাছেই ছিল। তো আমি তো একদমই চোখ খুলে দেখতে পাচ্ছিলাম না, মানে আমি জানি না আমার মা আমার কাছে কখন এসেছে। তো যখন আমার সেন্স ফেরে তখন তো আমি প্রচণ্ড পরিমাণে দুর্বল, আর হয় না ওরকমভাবে কান্নাকাটি করছিলাম আমি, মানে আমার কোনো জ্ঞান ছিল না। তো আমার মা শুধু আমার কানের কাছে বলছে, তুই নাম কর, নাম কর, নাম কর। তো আমি এটা খুব অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, যখনই আমি নাম করা শুরু করলাম, মানে ওইরকমভাবেই যখন আমি সেন্সলেস হয়ে রয়েছি, একটু একটু জ্ঞান রয়েছে, তখন আমি যখন নাম করছি না, একটু পরে ধীরে ধীরে আমার অনেকটা সেন্স ফিরল আর কি। তো সেই জন্যই বলছি যে যতই আপনার শরীর খারাপ থাকুক না কেন, আপনি যদি ঈশ্বরের কাছে থাকেন না, উনি আপনাকে না ঠিক সমস্ত পরিস্থিতি থেকে বের করিয়ে আনবেন। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কয়েকটা কথা বললাম, আর তার সাথে দেখছেন তো এখানটায় কিন্তু আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা কিন্তু আগের একটা দিন আমি বানিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল, সেই কারণে আজকে আবার হাজব্যান্ড বানাতে বললো। তো আজকে না আমি একটা ভুল করে ফেলেছি, কি ওই বিস্কিট গুঁড়োর মধ্যে আমি পিনাট বাটার মিশিয়ে ফেলেছি, সেই কারণে টেস্ট খুব একটা বেশি ভালো হয়নি। তো আপনারা এখানটায় কি করতে পারেন, এরকম ধরনের যে ডাইজেস্টিভ বিস্কিটগুলো হয় সেটাকে গুঁড়ো করে না, তার ভেতরে
ভালো করে মেল্টেড বাটার মিশিয়ে দেবেন আর এরকম একটা টিফিন বক্সে চেপে চেপে ভরে দেবেন। আর উপরে আমি দিয়েছি একটুখানি পনির, তার ভেতরে একটুখানি ক্রিম আর একটু চিনি ভালো করে মেল্ট করে নিয়ে ওপরে আমি ছড়িয়ে দিয়েছি। আর এটাকে আমি প্রায় 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আর বিকেলবেলা এই যে ওয়াশিং মেশিনটা ঠিক করার জন্য এসেছেন উনি, অনেক কষ্ট করে ওনাকে আজকে পাওয়া গিয়েছে, একটু আগেই জানিয়েছেন উনি আসবেন বলে। তো যাই হোক, আমরা কিন্তু ওয়াশিং মেশিনটা ঠিক করে নিচ্ছি। আর এই যে দেখুন 6 ঘন্টা পরে এটা এখন আমি ফ্রিজ থেকে বের করেছি, মেয়েকেই প্রথম টেস্ট করাবো। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। পিনাট বাটার যদি কারোর ভালো না লাগে তাহলে হয়তো খুব একটা ভালো লাগবে না, আপনারাও ট্রাই করলে অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা না কয়েকদিন যাবত খুব ভাইরাল হয়েছে। এটা একটা হোমমেড চিজ কেকের রেসিপি। আমি এমনিতেও কখনো চিজ কেক খাইনি, তাই বাড়িতেই 2বার বানিয়ে খেলাম, খেতে কিন্তু খুব ভালো হয়। তো যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।